এইচএসসি ২৫ ও ২৬ ব্যাচের শিক্ষার্থীরা কেমন আছো তোমরা সবাই? স্বাগতম আজকে আমাদের ইংরেজির লেকচার ৩ কমপ্লিটিং সেন্টেন্সে। তোমাদের অনেকেরই ভয়ের একটা টপিক এটা। টপিকটা অনেক ইম্পোর্টেন্ট, অনেক বেশি ইম্পোর্টেন্ট। আচ্ছা কেন ইম্পোর্টেন্ট? এই দেখো যে এই টপিকের মধ্যে মার্ক আছে ১০ মার্ক। যতগুলো টপিক আছে সবগুলোতে ৫, ৭ করে মার্ক রয়েছে। বাট এই টপিকে মার্ক রয়েছে ১০ মার্ক। বুঝতে পারছো যে এটা কতটা ইম্পোর্টেন্ট? এই যে ৬০ মার্ক গ্রামারের দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এইচএসসি ২৫ ব্যাচের শর্ট সিলেবাস। ওকে? ২৬ ব্যাচের জন্য এই ৬০ মার্কের মধ্যেই এই যে মার্কগুলা কিছু এই যে ৭ মার্ক করে যে আছে, এগুলো থেকে কিছু মার্ক কমে গিয়ে আর্টিকেল সহ আর ২-১ টা সহজ টপিক যোগ হবে। এই টপিকগুলা ৯ টা শেষ করার পরে আমরা সেই টপিকগুলা পড়াবো ইনশাআল্লাহ। ঠিক আছে? ওকে। তাহলে আমরা দেখি আমাদের এই কমপ্লিটিং সেন্টেন্সটা কিভাবে পড়তে হবে। এটা যেহেতু আমাদের ৩ নাম্বারে রয়েছে এবং সবচেয়ে বেশি মার্ক রয়েছে, তাই আমাদের এটা খুব ভালোভাবে পড়তে হবে, তাই না? ওকে, আমরা আগাই। আমরা দেখি যে কিভাবে সমাধান করতে হবে এই কমপ্লিটিং সেন্টেন্স। কিছু নির্দিষ্ট গ্রামাটিক্যাল নিয়ম মেনে, যেমন হচ্ছে তোমার সো দ্যাট, সো ড্যাশ ড্যাশ দ্যাট, টু ড্যাশ টু, এরকম কিছু গ্রামাটিক্যাল রুলস আছে, যেগুলো মেনে আমাদের এগুলো সমাধান করতে হবে। আবার কিছু সময় হয় কি, কিছু ইনকমপ্লিট বাক্য থাকে। এগুলোর সমাধান যদি করতে চাও, তাহলে বাক্যের একটা অর্থ বুঝতে হবে। অর্থ বুঝে তোমাকে ট্রান্সলেশন অনুযায়ী সমাধান করতে হবে। বুঝতে পারছো? ঠিক আছে, আমরা সামনে আগাই। আমি তোমাদেরকে মাত্র ২০ টা রুলসের মাধ্যমে এই কমপ্লিটিং সেন্টেন্সের ভয়টাকে জয় করিয়ে দিব ইনশাল্লাহ। অবাক হচ্ছ? মাত্র ২০ টা রুলস রে, মাত্র ২০ টা রুলস। বেশিক্ষণ সময় লাগবে না, বুঝতে পারছো? খুবই সহজভাবে পড়ানোর চেষ্টা করব। আজকের ১ম পার্টে আমরা ১০ টা রুলস পড়ব। নেক্সট পার্টে আমরা ১০ টা রুলস পড়ব। তারপরে আমরা এত পরিমাণে প্র্যাকটিস করব যে তুমি জাস্ট এই ভিডিওগুলো দেখার পরেই তোমার কাছে জাস্ট সবকিছু পানি মনে হবে, ঠিক আছে? সবকিছু পানি মনে হবে। সবকিছু একদম খুবই সহজ হবে। ১০ এ ১০ তুলতে পারবা ইনশাল্লাহ। ওকে? ঠিক আছে, আমরা শুরু করি আমাদের ক্লাস। তবে শুরু করার আগে আমরা প্রশ্ন কেমন হয় এটা একটু দেখে নিই। একটু বোর্ড প্রশ্ন সমাধান করি ২০২২ সালে। ২০২২ সালে কম মার্কের পরীক্ষা হয়েছিল ৫০ মার্কে, সেজন্য এই টপিকে ছিল মাত্র ৫ টা মার্ক। ওকে? আমরা দেখি। ১ম এ নাম্বার, ওকে? এ নাম্বার দেখি। এ নাম্বার দেখি, হ্যাঁ? I could not recognize you at first. এখানে কি বলছে দেখো। I could not, I could not recognize you at first মানে কি? আমি তোমাকে ১ম এ চিনতে পারি নাই। রিকগনাইজ মানে চিনতে পারা, তাই না? I could not you at first, তোমাকে ১ম এ আমি চিনতে পারি নাই। It was many years since we, এখানে ড্যাশ দিছে। কেন ড্যাশ দিছে? পরে এই সেন্টেন্সটা পূরণ করতে কিছু ওয়ার্ড তোমাকে বসাতে হবে। এই সেন্টেন্সটাকে তোমাকে পূরণ করতে হবে। তবে গ্রামাটিক্যাল নিয়ম মেনে। যেকোনোভাবে পূরণ করলে হবে না। তুমি দেখো তো, এই জায়গায় কিভাবে পূরণ করব, এটা পূরণ করার জন্য আগে আমাকে একটা রুলস মাথায় আনতে হবে। সেটা হচ্ছে সিন্স। এই যে সিন্স দেখতে পাচ্ছ না? সিন্স সরি। এই যে সিন্স দেখতে পাচ্ছ না? সিন্স। এই সিন্স দেখেই আমাকে চিনতে হবে টপিকের পুরোটা কিভাবে আমাকে পূরণ করব। ওকে? আচ্ছা দেখো, আমরা জানি সিন্স। সিন্সের আগে যদি থাকে পাস্ট ইনডিফিনিট, পরে হয় পাস্ট পারফেক্ট। সিন্সের আগে যদি থাকে প্রেজেন্ট ইনডিফিনিট, পরে হয় পাস্ট ইনডিফিনিট। কঠিন মনে হচ্ছে? প্র্যাকটিসের মাধ্যমে সহজ হয়ে যাবে। বাট বোর্ড প্রশ্নটা সমাধান করে দিই একটু তাড়াতাড়ি করে, যাতে তোমরা জাস্ট বুঝতে পারো। এটা তোমাকে কোনো কিছু ডাইরেক্টলি মনে রাখতে হবে না। জাস্ট বুঝতে পারো যে কিভাবে সমাধান করতে হয়। দেখো সিন্স আছে। সিন্সের আগে পাস্ট ইনডিফিনিট আছে। পরে কি হবে? পাস্ট পারফেক্ট। তাই না? পাস্ট পারফেক্টে রুলটা কি? পাস্ট পারফেক্টের রুলস হচ্ছে হ্যাড প্লাস V3 ভার্বের থার্ড ফর্ম। হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম হয় পাস্ট পারফেক্ট। তাই তো? অর্থের মিনিংটা খেয়াল করো। ইট ওয়াজ মেনি ইয়ার্স। অনেক বছর হয়ে গেছে। এই জায়গায় দেখো তো, আমি তোমাকে ১ম এ চিনতে পারি নাই। অনেক বছর হয়ে গেছে। অনেক বছর হয়ে গেছে, কি হইছে? অনেক বছর দেখা করিনি তোমার সাথে, অনেক বছর মিট করিনি তোমার সাথে। এজন্যই তোমাকে চিনতে পারি নাই। ওকে, দেখো, ইট ওয়াজ মেনি ইয়ার্স সিন্স উই হ্যাড লাস্ট মেট বা উই হ্যাড মেট। এই লাস্টটা দিয়েছি যে সর্বশেষ। ওকে? হ্যাড মেট। এটা হচ্ছে মূলত পাস্ট পারফেক্টের রুল। ওকে? সহজ না বলো? আচ্ছা দেখি পরেরটা, বি নাম্বার। ওয়াটার ইজ পলিউটেড ইন ডিফারেন্ট ওয়েজ। পানি দূষিত হয় অনেকভাবে। ইট ইজ হাই টাইম উই, এটা কি হতে পারে? আচ্ছা,
ইট ইজ হাই টাইম অথবা ইট ইজ টাইম থাকলে একটা রুলস আছে। ইট ইজ হাই টাইম বা টাইম, ইট ইজ টাইম। এটার মানে হচ্ছে এটাই উপযুক্ত সময়। ওয়াটার বিভিন্নভাবে পলিউট হয়। এটাই উপযুক্ত সময় কি করার বলো দেখি? এটাই উপযুক্ত সময় ওয়াটার পলিউশন বন্ধ করার। মানে পানি তো অপচয় হয়, পানি নষ্ট হয় বিভিন্নভাবে। পানি আ পানির মধ্যে অনেকভাবে আ পলিউটেড হয়। তো এই পলিউশনটাকে আমাদের বন্ধ করতে হবে। তাহলে এটাই উপযুক্ত সময়। কিন্তু এই জায়গাতে যে দিয়েছি, ইট ইস হাই টাইম উই স্টপড ওয়াটার পলিউশন। এই জায়গায় কিন্তু একটা রুলস লাগছে। কি রুলস? ইট ইস হাই টাইম যদি থাকে তাহলে সেটা ২ ভাবে পূরণ করা যায়। একটা ইট ইস হাই টাইমের পরে যদি টু থাকে তাহলে ভার্বের ওয়ান বসাতে হয়। আবার যদি ইট ইস হাই টাইমের পরে সাবজেক্ট থাকে তাহলে সাবজেক্টের পরে ভি থ্রি বসাতে হয়। মানে ভার্বের থার্ড ফর্ম বসাতে হয়। বুঝতে পারছো? যেমন ইট ইস হাই টাইমের পরে কি আছে? উই আছে, সাবজেক্ট আছে। এইজন্য স্টপড করেছি। ইট ইস হাই টাইমের পরে যদি টু থাকতো তাহলে এরকম হতো যে ইট ইস হাই টাইম টু স্টপ ওয়াটার পলিউশন এরকম হতো। ইট ইস হাই টাইমের পরে টু থাকলে ইট ইস হাই টাইম টু স্টপ ওয়াটার পলিউশন অথবা ইট ইস হাই টাইম উই স্টপড ওয়াটার পলিউশন। এটাই উপযুক্ত সময় পানি দূষণ বন্ধ করার। ওকে? ঠিক আছে। সি নাম্বারটা দেখি। আই থিংক ইউ আর নট রেগুলার ইন স্টাডিজ। আমি মনে করি তুমি পড়াশোনায় মনোযোগী না বা রেগুলার না, নিয়মিত না। বি অ্যাটেনটিভ, মনোযোগী হও। লেস্ট, এই তো দেখো। লেস্ট মানে কি জানো? লেস্ট মানে হচ্ছে না হলে। লেস্ট মানে কি? লেস্ট মানে হচ্ছে না হলে। তাহলে এখানে কি বলেছে? আই থিংক ইউ আর নট রেগুলার ইন ইন স্টাডিজ। আমি মনে করি তুমি পড়ালেখায় মনোযোগী না বা রেগুলার না। বি অ্যাটেনটিভ, মনোযোগী হও। না হলে কি করবা? না হলে তুমি পরীক্ষায় ফেইল করতে পারো। তুমি যদি অ্যাটেনটিভ না হও তাহলে পরীক্ষায় ফেইল করতে পারো। এখানে লেস্টের সূত্র পড়েছে। মানে লেস্ট দেখলেই বুঝতে পারবা যে এখানে একটা নিয়ম হয়। কি নিয়ম হয়? লেস্ট যদি থাকে, লেস্টের পরে সাবজেক্ট প্লাস শুড দেওয়ার পরে সেন্টেন্সটা পূরণ করতে হয়। ওকে? লেস্ট মানে হচ্ছে না হলে। তুমি যদি অ্যাটেনটিভ না হও তাহলে তুমি পরীক্ষায় ফেইল করতে পারো। সম্ভাবনা একটা আছে। তোমার ফেইল করা উচিত। এরকম কিছু একটা। তো লেস্ট এর পরে ইউ শুড এটা দেয়ার কারণ কি? কারণ কি লেস্টের পরে সাবজেক্ট প্লাস শুড বসাতে হয়। তারপর সেন্টেন্সটা পূরণ করতে হয়। সহজ না ভাইয়া বলো? ওকে দেখি এবার। বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই ফ্রিলি। বার্ডস কি করে? আকাশে স্বাধীনভাবে উড়ে উড়ে বেড়ায়। হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড। এই জায়গায় একটু কঠিন। কাই চালাচ্ছে। তাই না? আচ্ছা বুঝাই দিচ্ছি বিষয়টা। হ্যাড যখন শুরুতে থাকবে, হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড তখন এটা একটা নিয়ম মানে। এটা কন্ডিশনালস এর নিয়ম মানে। এটা একটু বোঝার বিষয় আছে। কেমন? হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড এটা তুমি এভাবে মনে করতে পারো, ইফ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড এরকমও। ঠিক আছে? যখন তুমি এভাবে ভাববা যে ইফ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড তখন এটা কন্ডিশনালসের সেকেন্ড নিয়ম মানবে। কন্ডিশনালসের ৩ টা নিয়ম। একটা নিয়ম হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল, দ্বিতীয় হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল, তৃতীয়টা হচ্ছে থার্ড কন্ডিশনাল। সেকেন্ড কন্ডিশনালের নিয়ম আমরা চিনতে পারি কিভাবে? সেকেন্ড কন্ডিশনালের ১ম এ ইফ থাকবে এবং ভার্বটা পাস্ট ফর্মে থাকবে। তাহলে এটা সেকেন্ড কন্ডিশনাল। এবং সেকেন্ড কন্ডিশনাল পূরণ করার জন্য সাবজেক্ট এবং ভি3 বসাতে হয়। সরি, সাবজেক্ট প্লাস উড, কুড, মাইট বসাতে হয়। ওকে? এবং পরে ভি1 বসাতে হয়। তাহলে ইফ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড যদি আমার পাখির মতো ডানা থাকতো তাহলে সাবজেক্ট আই, উড, কুড, মাইট বসাতে হয়। তারপর ভি1 ফ্লাই। তাহলে আই উড অলসো ফ্লাই, আমিও উড়তাম। ওকে? এটা আমি একটু পরে তোমাকে পড়াবো। এখন জাস্ট একটু দেখে নাও কিভাবে সলভ করতে হয়। দেয়ার আর মেনি অবস্ট্যাকলস ইন আওয়ার ওয়ে টু সাকসেস। আমাদের সফলতা অর্জনের পথে অনেক বাধা বিপত্তি রয়েছে, তাই না? উই মাস্ট ওয়ার্ক হার্ড। আমাদের অনেক পরিশ্রম করা উচিত। কঠোর পরিশ্রম করা উচিত। সো দ্যাট তাহলে এখানে এটা সমাধান করতে হলে তোমাকে আগে সো দ্যাট এর পরে একটা রুলস ফলো করতে হয়। এটা জানতে হবে। বুঝতে পারছো? সো দ্যাট এর পরে কি রুলস ফলো করতে হয়? এটা দেখি এখন। সো দ্যাট এর পরে সাবজেক্ট প্লাস ক্যান বা কুড বসাতে হয়। ওকে? সো দ্যাট এর পরে সাবজেক্ট প্লাস ক্যান বা কুড বসাতে হয়, প্লাস ভি1 বসাতে হয়, ভার্বের ফার্স্ট ফর্ম বসাতে হয়। তাহলে আমাদের কঠোর পরিশ্রম করা উচিত সো দ্যাট উই ক্যান ওভারকাম আওয়ার অবস্ট্যাকলস। এরকমভাবে করা যায়। উই ক্যান ওভারকাম দিস অবস্ট্যাকলস
যে সাবজেক্ট বসিয়েছি উই, ক্যান বসিয়েছি, ক্যান কেন বসিয়েছি? সো দ্যাট এর আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে তাহলে ক্যান, সো দ্যাট এর আগে যদি পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে কুড। ওকে? ঠিক আছে, সহজ। এটা দেখলাম, এটা যদি তুমি নাও বুঝে থাকো, কঠিনও মনে হয়, নো ম্যাটার, আমরা জাস্ট দেখলাম যে কীভাবে সমাধান করতে হয়। এরপরে আমরা দেখব এক বাই এক রুলসগুলা দেখব, হ্যাঁ? ঠিক আছে। রুল নাম্বার 1, রুল নাম্বার 1 কি জানো? সবচেয়ে কঠিন মনে হয় অনেকের, যে এই একটা রুল জাস্ট কন্ডিশনালস পড়াতেই ১ ঘন্টার ক্লাস অনেকে নিয়ে নেয়। বাট এটা দেখিও আমি ৫ মিনিটের মধ্যেই, তারও কম সময়ে তোমাকে সুন্দরভাবে বুঝিয়ে দেব। ওকে? কিভাবে দেখো। ইফ কোনো সেন্টেন্সে যদি ইফ থাকে, কোনো সেন্টেন্সে যদি ইফ থাকে তাহলে তুমি বুঝে নিবা যে সেন্টেন্সটা কন্ডিশনালস। সেন্টেন্সটা কন্ডিশনালসের নিয়ম মেনে সমাধান করতে হবে। ওকে? যদি কোনো সেন্টেন্সের শুরুতে ইফ থাকে। ঠিক আছে? নিচে ইফের ৩টি শর্টকাট রুলস দেওয়া হলো। এই ৩টার মধ্যেই তোমার পরীক্ষায় আসবে, কেমন? দেখিও তুমি। ইফ, ইফের পরে যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে তাহলে পরে সেন্টেন্সটা পূরণ করতে হলে উইল প্লাস V1 দিয়ে পূরণ করতে হবে। ইফের পরে যদি পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে সাবজেক্ট প্লাস উড, কুড, মাইট প্লাস V1 দিতে হবে। ইফের পরে যদি পাস্ট পারফেক্ট থাকে তাহলে সাবজেক্ট প্লাস উড হ্যাভ, কুড হ্যাভ বা মাইট হ্যাভ দিয়ে ভার্বের 3 ফর্ম বসাতে হবে। কঠিন? কঠিন মনে হচ্ছে? কঠিন না কিন্তু, সহজ। একটু দেখো, ইফের পরে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে উইল প্লাস V1, ইফের পরে পাস্ট ইনডিফিনিট থাকলে সাবজেক্ট প্লাস উড, কুড, মাইট প্লাস V1, ইফের পরে পাস্ট পারফেক্ট থাকলে সাবজেক্ট প্লাস উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস V3, ভার্বের 3 ফর্ম। প্র্যাকটিসের মাধ্যমে দেখব, এত শর্টকাট রুলস নিয়ে বেশি আলোচনা করব না। প্র্যাকটিসের মাধ্যমে আমরা আমাদের বেসিকটাকে স্ট্রং করব এবং যেন আমরা দেখলে সাথে, সাথে অ্যান্সার করতে পারি, এটা আমরা প্র্যাকটিসের মাধ্যমে ক্লিয়ার করব। ওকে? দেখো, ইফ ইউ ওয়ার্ক হার্ড, ইফ আছে তার মানে কন্ডিশনালস। ইফের পরে কি আছে? ইফ ইউ ওয়ার্ক হার্ড। ইফের পরে প্রেজেন্ট ইনডিফিনিট আছে। ইফের পরে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে কি হয়? উইল প্লাস V1। ইফ ইউ ওয়ার্ক হার্ড। আচ্ছা, সমাধানটা পরে করতেছি, আগে ধরি যে কোনটা কি। তারপর দেখো, ইফ ইউ ওয়ার্কড হার্ড, ইফ আছে, ইফ আছে। পাস্ট ইনডিফিনিট আছে? হ্যাঁ, পাস্ট ইনডিফিনিট আছে। পাস্ট ইনডিফিনিট আছে। তাহলে এটা দ্বিতীয়। ইফ প্লাস পাস্ট পারফেক্ট। ইফ ইউ হ্যাড ওয়ার্কড হার্ড, ইফ ইউ হ্যাড ওয়ার্কড, পাস্ট পারফেক্টের নিয়ম কি? হ্যাড প্লাস V3, হ্যাড প্লাস V3 আছে? আছে। এবার সমাধানটা করি, দেখো। ইফ ইউ ওয়ার্কড হার্ড, তুমি যদি কঠোর পরিশ্রম করো তাহলে ইউ উইল বি সাকসেসফুল, তুমি সফল হবা, তাই না? কঠোর পরিশ্রম করলে তো সফল হবা। তো এখন এই জায়গায় উইল বি কেন দিছি? কারণ হচ্ছে ইউ উইল বি সাকসেসফুল অথবা ইউ উইল সাকসেসফুল, এটা করার কারণ হচ্ছে যেহেতু এখানে ইফের পরে প্রেজেন্ট ইনডিফিনিট আছে, সেজন্য আমরা উইল প্লাস V1 বসাবো। ইউ উইল বি সাকসেসফুল। ইফের পরে পাস্ট ইনডিফিনিট আছে, ওই জন্য সাবজেক্ট প্লাস উড, কুড, মাইট প্লাস V1 বসাবো। তুমি জাস্ট উড দিয়ে করতে পারো, হ্যাঁ? তাহলে ইফ ইউ ওয়ার্কড হার্ড, যদি তুমি পরিশ্রম করো, কঠোর পরিশ্রম করো, ইউ উড বি সাকসেসফুল। এই যে সাবজেক্ট প্লাস উড, সাবজেক্ট প্লাস উড প্লাস V1, সাবজেক্ট উড V1, সাবজেক্ট উড V1, সহজ না? ইফ ইউ ওয়ার্কড হার্ড, তুমি যে কঠোর পরিশ্রম করে করে থাকতা, মানে কঠোর পরিশ্রম যদি আগে করতা, ঠিক আছে? তাহলে ইউ উড হ্যাভ সাকসিডেড। এই যে ইউ, সাবজেক্ট, উড হ্যাভ নিচ্ছি, V3, সাকসিডেড। সহজ না? সহজ। এখন আমরা দেখি, আমাদের কন্ডিশনালসের নিয়ম পড়া কিন্তু শেষ। কন্ডিশনালস শেষ, বুঝতে পারছো? শেষ। এত সহজ। এই যে বোর্ড প্র্যাকটিসগুলো আছে, এগুলো আমি তোমাদেরকে এখন করাবো? না, আগে আমরা হচ্ছে বেসিক রুলসগুলো করিয়ে ফেলি, তাই না? তাহলে তোমার কাছে অল্প সময় মনে হবে যে না, সহজই তো। তারপরে আমরা আবার পরে যখন প্র্যাকটিস করব তখন ওগুলো আবার পড়াবো, সমস্যা নেই। ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম, রুল নাম্বার 2। ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম। এটার মানে কি জানো? এটাই উপযুক্ত সময় বা এখনই উত্তম সময়। ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম, এটার মানে হচ্ছে এটা। তাহলে দেখো, ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম, এটাই উপযুক্ত সময় অথবা এখনই উত্তম সময়। ইট ইজ হাই টাইম যদি থাকে অথবা ইট ইজ টাইম যদি থাকে, তাহলে এটা দুইভাবে সমাধান করা যায়। একটা হচ্ছে ইট ইজ হাই টাইমের পরে টু বসাতে পারবা, ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট বসাতে পারবা। ইট ইজ হাই টাইমের পরে যদি টু বসাও তাহলে পরে হবে V1,
ইট ইজ হাই টাইমের পরে যদি সাবজেক্ট বসাও পরে হবে V2, বুঝতে পারছো? ইট ইজ হাই টাইমের পরে টু বসালে V1, ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট বসালে V2। যেমন ইট ইজ হাই টাইমের পরে উই আছে সাবজেক্ট, ইট ইজ হাই টাইমের পরে টু আছে, তাহলে এটা কীভাবে সমাধান করবো বলো দেখি? খুবই সহজ না বলো? ইট ইজ হাই টাইম, এটা উপযুক্ত সময়। উই, তাহলে এখন একটা জাস্ট V2 দিয়ে সমাধান করে ফেলতে হবে, ভার্বের টু ফর্ম দিয়ে সমাধান করে ফেলতে হবে। তবে ইট ইজ হাই টাইম পরে টু আছে, জাস্ট এখানে V1 দিয়ে ভার্বের একটা ফার্স্ট ফর্ম দিয়ে সমাধান করে ফেলতে হবে। কীভাবে দেখো, এটাই উপযুক্ত সময়, ইট ইজ হাই টাইম, এটাই উপযুক্ত সময়। উই, ফুটবল খেলার এটাই উপযুক্ত সময়। উই প্লেড ফুটবল, V2 দিয়ে করে ফেলেছি। আবার ইট ইজ হাই টাইম, এটাই উপযুক্ত সময় ফুটবল খেলার, এটা আমরা টু প্লে ফুটবল দিয়ে খেলে মানে সমাধান করে ফেলেছি। তাহলে টু প্লে ফুটবল, সহজ না বলো? সহজ। ওকে, আবার এখানেও অনেকগুলো বোর্ড প্র্যাকটিস আছে, এগুলো আমরা করবো পরে, হ্যাঁ? যেমন একটা জাস্ট দেখিয়ে দিই, নাম্বারটা দেখো, এটা রাজশাহী বোর্ড 19-এ আসে। দেখো প্রতিটা প্রশ্ন বোর্ডে আসে, কিন্তু দিনাজপুর বোর্ড 19-এ আসছে, চট্টগ্রাম বোর্ড 19-এ আসছে, রাজশাহী বোর্ড 19-এ আসছে, রাজশাহী বোর্ড, কুমিল্লা বোর্ড, চট্টগ্রাম বোর্ড, বরিশাল বোর্ড 18-তে আসছে, দিনাজপুর বোর্ড 22-এ আসছে। এগুলো প্রশ্ন অনেক আসে, দেখবো তোমার 24-25 সেশনেও চলে আসবে, ঠিক আছে? আচ্ছা দেখো, শি সেইড, সে বলেছিল, ইট ইজ হাই টাইম, এটাই উপযুক্ত সময়। উই, এখন এটা সমাধান করবা কিভাবে? এখন এটা সমাধান করতে হলে তোমাকে এখানে V2 বসাতে হবে, একটা ভার্বের টু ফর্ম বসাতে হবে। কারণ হচ্ছে যেহেতু এটা তোমার উই দেয়া আছে, এই ডিসাইডের উপরে সাবজেক্ট দেয়া আছে, তাহলে সাবজেক্টের পরে কি হয়? সাবজেক্ট পরে V2 হয়, রাইট? তাহলে এটাই সে বলেছিল, এটাই উপযুক্ত সময়। উই স্টাডিড, আমরা পড়াশোনা করেছি, এটাই উপযুক্ত সময় পড়াশোনা করার, সে বলেছিল এটা। অনেকভাবে সমাধান করা যায়, যেটা ইচ্ছে তোমার মনে হয় সমাধান করলেই হলো, জাস্ট রুলটা ঠিক রাখতে হবে। অনেক ধরনের অর্থ তুমি আনতে পারবে, নো প্রবলেম। এরপর রুল নাম্বার 3, এগুলো তুমি কিন্তু তোমার একটা নোট খাতা নিবা। নোট খাতায় সুন্দর করে রুল 1, রুল 2, রুল 3 দিয়ে এইভাবে আমার মতো করে সুন্দরভাবে লিখে রাখবা, এক্সাম্পল সহ। তাহলে তোমার অনেক উপকার হবে। আমার এই লেকচার নোটগুলো তোমার দেখতে যতটা কষ্ট হবে, সহজ হলেও তবু তুমি তোমার খাতা দেখে করলে খুব তাড়াতাড়ি করে রিভিশন দিতে পারবা। বুঝতে পারছো? ওকে, আই উইশ, আই উইশ, আই উইশের বাংলা অর্থ হচ্ছে আমার ইচ্ছা বা আমি যদি, ঠিক আছে? এই ফ্রেজ ব্যবহার করলে পরবর্তী বাক্যের অর্থ কল্পনামূলক হয়। যেমন কেমন? আই উইশ আই ওয়ার এ কিং, ইস আমি যদি রাজা হতাম, এরকম হয় না? তো দেখো এটা ২ ভাবে সমাধান করা যায়। আই উইশ এর পরে সাবজেক্ট থাকবে, এরপরে ভিডিও করতে পারবা, ওয়্যারও আনতে পারবা। কখনো ভিডিও করতে হয়, কখনো ওয়্যার আনতে হয়। কেমন? দেখো, যেমন দেখি, বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, পাখিরা আকাশে উড়ে। আই উইশ, আমি যদি উড়তে পারতাম, তাহলে আবার আই উইশ, এভাবে দিচ্ছে, তাই না? ইস আমি যদি, সমাধান কিভাবে করবা? বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, পাখিরা আকাশে উড়ে। আই উইশ, ইস আমি যদি, আই কুড ফ্লাই ইন দ্য স্কাই, আমি যদি আকাশে উঠতে পারতাম, আমি যদি আকাশে উঠতে পারতাম। আচ্ছা, আই উইশ, এখানে একটু সমস্যা হয়েছে, এখানে একটু আমি ভুল করেছি, হ্যাঁ? একটু ভুল করেছি। এটা কেমন হবে জানো? এটা হবে হচ্ছে আই উইশ আই, আই উইশ আই ওয়্যার এ চাইল্ড অ্যাগেইন, ওকে? একটু সমাধান করে নিও, কেমন? আই উইশ আই ওয়্যার এ চাইল্ড অ্যাগেইন, আই উইশ আই ওয়্যার এ চাইল্ড অ্যাগেইন, কারণ ওয়্যার এর আগে সাবজেক্ট বসাতে হবে। আই উইশ আই ওয়্যার এ চাইল্ড অ্যাগেইন। এই জায়গাতেও ভুল হয়েছে, আই উইশ কুড ফ্লাই ইন দ্য স্কাই হবে না, আই উইশ আই কুড ফ্লাই ইন দ্য স্কাই। ঠিক আছে? ওকে, সহজ কিন্তু। রুল নম্বর 4 এ যাই। সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট, সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট, ওকে? তো এটার অর্থ হচ্ছে যাতে, এটার অর্থ হচ্ছে কি? যাতে। প্রথম বাক্য, প্রথমে একটা বাক্য থাকবে, তারপরে সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট যদি থাকে, তারপরে সাবজেক্ট প্লাস ক্যান কুড প্লাস V1 বসাতে হবে। সো দ্যাট, আমরা একটু আগে কিন্তু এটাকে সমাধান করেছি। তো কিভাবে করতে হয়? আর এখানে দেখো, কখন ক্যান আর কখন কুড বসাবা। প্রথম বাক্য যেটা থাকবে, সো দ্যাট এর আগের যে বাক্যটা থাকবে, সে বাক্যটা যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে ক্যান, পাস্ট টেন্স হলে কুড। সহজ। যেমন লেটস টেক এ ট্যাক্সি, চলো একটা ট্যাক্সি নেই। সো দ্যাট, তাহলে যাতে, যাতে কি হবে? আই ওয়ার্ক সো হার্ড, আমি অনেক পরিশ্রম করেছিলাম। সো দ্যাট, যাতে। এই দেখো প্রথমেরটার সমাধান কি হবে? লেটস টেক এ ট্যাক্সি, চলো একটা ট্যাক্সি নেই। সো দ্যাট
উই ক্যান রিচ দেয়ার ফার্স্ট, আমরা সেখানে তাড়াতাড়ি পৌঁছাতে পারবো, তাই না? তা যাতে আমরা তাড়াতাড়ি সেখানে পৌঁছাতে পারি, যাতে আমরা সেখানে তাড়াতাড়ি পৌঁছাতে পারি। তো এই জায়গাতে দেখো কিভাবে হয়েছে। সো দ্যাট এর পরে সাবজেক্ট আনছি, এই যে সাবজেক্ট উই আনছি। ক্যান বা কুড যেহেতু আগের টেন্স প্রেজেন্ট আছে সেজন্য ক্যান এনেছি। ভি1 রিচ, ভি1 এনেছি, দেয়ার এক্সট্রা এনে দিয়েছি। সেন্টেন্সটাকে মিলানোর জন্য যা, যা করা দরকার তাই করেছি। লেটস টেক এ ট্যাক্সি, চলো একটি ট্যাক্সি নেই, সো দ্যাট যাতে আমরা সেখানে তাড়াতাড়ি পৌঁছাতে পারি। দেখো, আই ওয়ার্কড হার্ড, সো হার্ড, আমি সেখানে অনেক পরিশ্রম করেছি। সো দ্যাট যাতে আই কুড গেট গুড মার্কস ইন মাই এক্সাম, আমি অনেক পরিশ্রম করেছি যাতে আমি পরীক্ষায় ভালো একটা মার্ক আনতে পারি। এখানে কুড কেন বসিয়েছি? দেখো এখানে ওয়ার্কড আছে, মানে পাস্ট টেন্সে আছে, পাস্ট টেন্স থাকার কারণে কুড বসিয়েছি। আগে সাবজেক্ট এনেছি, কুড বসিয়েছি, গেট গেট বসিয়েছি, ভার্বের ওয়ান ফর্ম, তারপর এক্সেট্রা বসিয়েছি। আমি অনেক পরিশ্রম করেছিলাম যাতে আমি পরীক্ষায় ভালো মার্ক আনতে পারি। সহজ না বলো? খুবই সহজ। ওকে, এরপর সো ড্যাশ দ্যাট, এটার অর্থ এমন আসে যে এতই যে এমন একটা অর্থ আছে। যেমন আই এম সো উইক, আমি এতই উইক, এতই দুর্বল যে, বুঝতে পারছো? দ্যাট, আমি এতই দুর্বল যে, আমি এতই দুর্বল যে আমি হাঁটতেই পারি না, আমি এতই দুর্বল যে আমি দৌড়াতেই পারি না, আমি এতই দুর্বল যে আমি পরীক্ষা পরীক্ষায় পাসই করতে পারি না। বুঝতে পারছো? এমন সাবজেক্ট প্লাস ভার্ব, সো তারপর যখন অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব থাকবে, যেমন অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব কি, দোষ, গুণ, এরকম কিছু একটা। আমি সো উইক, উইক একটা অ্যাডজেক্টিভ, তাই না? একটা মানুষের বা কোনো কিছুর একটা অবস্থা বোঝাচ্ছে, তাই না? সে কেমন, তার গুণটা বোঝাচ্ছে, সে উইক, অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব। তারপরে কি সাবজেক্ট, দ্যাট, তারপর ক্যান নট বা কুড নট প্লাস ভি1। এটাও সেরকমই, প্রথম বাক্যটা প্রেজেন্ট টেন্স হলে ক্যান বসবে, পাস্ট টেন্স হলে কুড বসবে। দেখো, আই অ্যাম সো উইক দ্যাট, আমি এতই কি, আমি বলো দেখি, এতই উইক, এতই দুর্বল যে আই ক্যান নট ওয়াক, আমি হাঁটতে পারি না। ক্যান নট ওয়ার্ক কেন বসিয়েছি? এই যে সহজ নিয়ম, সাবজেক্ট প্লাস ক্যান নট বা কুড নট প্লাস ভি1, যেহেতু এখানে প্রেজেন্ট আছে সেজন্য এখানে ক্যান নট বসবে। আই অ্যাম সো উইক, আমি এতই দুর্বল যে আমি হাঁটতে পারি না, আই ক্যান নট ওয়ার্ক, তাই না? আই ক্যান নট ওয়াক, সাবজেক্ট আই, ক্যান নট ভি1 ওয়াক, সহজ। তারপরে দেখো, হি ওয়াজ সো শর্ট, সে এতই ছোট যে, দ্যাট যে, হি কুড নট জাম্প ওভার দ্য ওয়াল, হি কুড নট জাম্প ওভার দ্য ওয়াল, সে এতই ছোট যে সে ওয়ালের উপর দিয়ে জাম্প করতে পারে না, লাফাতে পারে না, তাই না? তো এই জায়গায় দেখো, যেহেতু দ্যাটের আগে অথবা সো এর আগে হি ওয়াজ আছে, তো ওয়াজ যেহেতু পাস্ট টেন্স সেজন্য আমরা কুড নট এনেছি, ঠিক আছে? তারপর সাবজেক্ট এনেছি, এই যে সাবজেক্ট হি, কুড নট জাম্প, ভি1, ভি1, ঠিক আছে? ওকে, ঠিক আছে। এবার রুল নাম্বার 6 এ যাই। 2-2, এরও অর্থই কাছাকাছি এমনই, এতই যে, ওকে? যেমন দেখো, আই এম টু উইক টু কি, সমাধান দিচ্ছি, থামো একটু। দেখো, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস টু অ্যাডজেক্টিভ টু প্লাস ভি1, এটা করা খুবই সহজ। জাস্ট টু এর পরে একটা ভি1 বসাই দিলেই, একটা জাস্ট ভার্ব বসাই দিলেই শেষ। আই এম টু উইক টু ওয়াক, আমি এতই দুর্বল যে হাঁটতে পারি না, ওয়াক। হি ইজ টু শর্ট টু জয়েন আর্মি, সে এতই ছোট যে আর্মিতে জয়েন করতে পারবে না, এমন কিছু একটা। দি কার ইজ টু এক্সপেন্সিভ ফর মি টু বাই, এই কারটা এতই দামি যে আমি এটা কিনতে পারি না, কিনতে পারবো না, আমার জন্য কেনা অনেক কঠিন, তাই না? দিস কার ইজ টু এক্সপেন্সিভ ফর মি টু বাই। জাস্ট আই এম টু উইক টু একটা ভার্ব, হি ইজ টু শর্ট টু জয়েন আর্মি একটা জাস্ট ভার্ব, জয়েন আর্মি। দি কার ইজ টু এক্সপেন্সিভ ফর মি টু বাই, খুবই সহজ, প্রত্যেকটা বিষয় খুবই সহজ, বুঝতে পারছো? এগুলো আমরা অনেক বেশি প্র্যাকটিসের মাধ্যমে, আমরা যখন বোর্ড প্র্যাকটিসগুলো করব,
আমরা যখন বোর্ড প্র্যাকটিসগুলো করব এবং কোন রুলস থেকে সেগুলো ধরিয়ে দিব এবং অনেক বেশি প্র্যাকটিস করব, তখন দেখবে এগুলা জাস্ট পানি লাগবে। সবকিছু এত সহজ মনে হবে। তুমি জাস্ট যেকোনো কিছু খুব সহজে পারবা। এখন কঠিন মনে হচ্ছে কারণ কখনো দেখো নাই অথবা অনেকেই অথবা প্র্যাকটিসের অভাব রয়েছে। সে কারণে হয়তোবা কঠিন মনে হচ্ছে। বাট এগুলো সব সহজ মনে হবে ইনশাআল্লাহ। ওকে? রুল নাম্বার 7 এ যাই। অ্যাস ইফ বা অ্যাজ দো। অ্যাস ইফ বা অ্যাজ দো এর মানে হচ্ছে যেন। এটি একটি কল্পনামূলক অর্থ প্রকাশ করে। ঠিক আছে? যেমন দেখো, শর্টকাট রুলস দেখি। প্রেজেন্ট ইনডিফিনিট। ১ম এ যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে এবং অ্যাস ইফ বা অ্যাজ দো থাকে, পরে হবে পাস্ট ইনডিফিনিট। ১ম এ যদি পাস্ট ইনডিফিনিট থাকে বা অ্যাস ইফ বা অ্যাজ দো থাকে, পরে হবে পাস্ট পারফেক্ট। বেশিরভাগ রুলসের ক্ষেত্রে এই একটা ফলো মেইনটেইন করে দেখিও। যে ১ম এ প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পরে পাস্ট ইনডিফিনিট। ১ম এ পাস্ট ইনডিফিনিট থাকলে পরে পাস্ট পারফেক্ট। সহজ, হ্যাঁ? যেমন দেখো, সাব্বির খান ইজ এ কোয়াক। সাব্বির খান কি জানো? একটা হাতুড়ে ডাক্তার। তো হি বিহেভস, সে ব্যবহার করে, অ্যাজ দো, যেন সে একজন হাতুড়ে ডাক্তার। তো কেমন ব্যবহার করে? সে ব্যবহার করে যেন, যেহেতু এটা কল্পনামূলক, তো সে ব্যবহার করে সে একজন এমবিবিএস ডাক্তার এমন কিছু। তাহলে হি বিহেভড অ্যাস ইফ, সে ব্যবহার করেছিল অ্যাস ইফ, যেন। যেন কি? দেখি উত্তর কি হতে পারে? সাব্বির খান ইজ এ কোয়াক, সাব্বির খান একজন হাতুড়ে ডাক্তার। হি বিহেভস অ্যাজ দো হি ওয়্যার অ্যান এক্সপার্ট এমবিবিএস ডক্টর। আচ্ছা, এখানে দেখো কেন আমি এখানে ওয়্যার এনেছি। স্বাভাবিকভাবে এখানে যদি আমি অ্যাজ দো হি ইজ অ্যান এক্সপার্ট এমবিবিএস ডক্টর এটা দেই, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। কারণ অ্যাজ দো বা অ্যাস ইফ থাকলে পূর্বে যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, তাহলে পরে কিন্তু পাস্ট ইনডিফিনিটে নিয়ে আসতে হয়। এবং পাস্ট ইনডিফিনিটের সাবজেক্ট প্লাস ওয়াস ওয়্যার এসব আনতে হয়, তাই না? ওকে, তাহলে কি? হি বিহেভস অ্যাজ দো, সে ব্যবহার করেছিল এমন, করে এমন যে সে যেন একজন এমবিবিএস ডাক্তার ছিল। ওকে, তারপর এটা হি বিহেভড অ্যাস ইফ, যেহেতু এখানে বিহেভড আছে, পাস্ট ইনডিফিনিট আছে অ্যাস ইফের আগে, তাহলে পরে কি হবে? পরে হবে পাস্ট পারফেক্ট। সে ব্যবহার করেছিল এমন যেন হি হ্যাড নোন ইট বিফোর, সে এটা আগে থেকেই জানতো। হি হ্যাড নোন, হি সাবজেক্ট, হ্যাড পারফেক্টের হ্যাড এবং নো ভি3। ঠিক আছে? পারফেক্ট। সে আগে থেকেই ব্যাপারটা জানতো, এমন ভাব করতো। ওকে, সহজ না? দেখো, রুল নম্বর ৭ কত তাড়াতাড়ি শেষ হয়ে গেল। এবার সামনে যাই। সিন্স, সিন্সের আমরা একটু আগেই করলাম না সমাধান ঢাকা বোর্ড ২০২২ এর প্রশ্নে। দেখো আবার, সিন্স এর অর্থ হচ্ছে যেহেতু বা যখন। ২ টা অর্থ, একটা যেহেতু আর একটা হচ্ছে যখন। ওকে, সিন্স এর ২ টা যে অর্থ, যেহেতু বা যখন, কখন কোনটা অর্থ আসবে? এই যে দেখো, সিন্স যদি মাঝখানে থাকে তাহলে অর্থ আসে যখন, এবং ১ম এ থাকলে অর্থ আসে যেহেতু। যেমন দেখো, ইট ইজ লং, অনেক দিন হয়ে গেছে, সিন্স, যখন আমাদের সর্বশেষ দেখা হয়েছিল। ওই যে ১ম এ করাইলাম যে, অনেকদিন হয়ে গেছে যখন আমাদের সর্বশেষ দেখা হয়েছিল। মাঝখানে আসলে যখন। আবার ১ম এ সিন্স ইট ওয়াজ রেনিং হেভিলি, যেহেতু অনেক জোরে বৃষ্টি হচ্ছিল। বুঝতে পারছো এবার? আচ্ছা, এবার দেখি প্রেজেন্ট ইনডিফিনিট। সিন্সের আগে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পরে হয় পাস্ট ইনডিফিনিট। সিন্সের আগে পাস্ট ইনডিফিনিট থাকলে পরে হয় পাস্ট পারফেক্ট। দেখছো? ওই যে ওইটার মতোই। একটু আগে যে বললাম না তোমাকে? এই যে অ্যাস ইফ বা অ্যাজ দোর আগে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট, অ্যাস ইফ বা অ্যাজ দোর আগে পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট। একদম সেম, একদম সেম। দেখো, খুবই সহজ, খুবই সহজ, খুবই সহজ। তো দেখো এবার যে এই যে সিন্সের আ আগে পরে কি থাকলে কি হবে এটা তো বুঝলাম। বাট সিন্স যদি ১ম এ থাকে তাহলে ১ম সিন্সের পরে যে ১ম ক্লোজটা যেই টেন্সে থাকবে তার পরে আরেকটা ক্লোজ নিব, আরেকটা সেন্টেন্স বানাবো অর্থ অনুযায়ী, সেটারও টেন্সটা সেম থাকবে। ওকে? দেখি উদাহরণের মাধ্যমে। I can't recall his name, ১ম এটা দেখো। সিন্সের আগে প্রেজেন্ট ইনডিফিনিট। ইট ইজ লং, সিন্স আছে। আগে কি আছে? ইট ইজ লং। প্রেজেন্ট ইনডিফিনিট আছে। পরে কি আনতে হবে? পাস্ট ইনডিফিনিট। ইট ইজ লং, আমি তাকে মনে করতে পারছি না তার নাম। আমি তার নাম মনে করতে পারছি না। কেন? তার সাথে আমার অনেকদিন দেখা হয়নি। ইট ইজ লং সিন্স আই মেট হিম লাস্ট, আমি তার সাথে লাস্ট দেখা করেছিলাম। রাইট? সহজ কিন্তু। আই মেট, এই যে পাস্ট ইনডিফিনিট লিখেছি। ইট ইজ লং সিন্স আই মেট হিম লাস্ট, আমি তার সাথে লাস্ট দেখা করেছিলাম। অনেক দিন হয়ে গেছে। এজন্য তার নাম মনে করতে পারছি না। ইট ওয়াজ 5 ইয়ার্স, ৫ বছর হয়ে গেছে। সিন্স উই হ্যাড মেট হিম ইন রাজশাহী, ৫ বছর হয়ে গেছে সিন্স
যখন আমরা সর্বশেষ দেখা করেছিলাম রাজশাহীতে। ৫ বছর হয়ে গিয়েছে যখন সিন্স যখন মাঝখানে আছে সিন্স এজন্য যখন আমরা সর্বশেষ রাজশাহীতে দেখা করেছিলাম, রাইট? উই হ্যাড সিন্স এর পরে কি? এখানে কি পাস্ট পারফেক্ট করতে হবে। পাস্ট পারফেক্ট এর সময় কি হবে? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 মিট, মেট V3 আছে। হ্যাড প্লাস V3 সাবজেক্ট হ্যাড V3 আর এখানে এক্সেট্রা দিয়ে দিয়েছে, রাইট? ইট ওয়াজ 5 ইয়ার্স সিন্স উই হ্যাড মেড হিম ইন রাজশাহী। আচ্ছা, প্রথমে দেখি সিন্স ইট ওয়াজ রেনিং হেভিলি, যেহেতু সেখানে অনেক ভারী বৃষ্টিপাত হচ্ছিল। তো কি এখানে প্রথম ক্লোজটা কি আছে বলো দেখি? প্রথম ক্লোজটা পাস্টে আছে, ওয়াজ। দ্বিতীয় ক্লোজটাও পাস্টে নিতে হবে। তো সিন্স ইট ওয়াজ রেনিং হেভিলি উই কুড নট গো আউট, যেহেতু এখানে পাস্ট আছে ইট ওয়াজ, সো এখানে আমরা পাস্ট নিয়েছি উই কুড, ক্যানের বদলে কুড নিয়েছি, উই কুড নট গো আউট, আমরা বের হতে পারি নাই, যেহেতু অনেক বৃষ্টি হচ্ছিল তাই আমরা বের হতে পারি নাই। সহজ। এবার দেখো, নো সুনার হ্যাড দ্যান, স্ক্যারসলি হ্যাড হোয়েন, হার্ডলি হ্যাড হোয়েন, এইগুলা, হ্যাঁ, এই জাতীয় স্ট্রাকচার দ্বারা যেতে না যেতেই, খেতে না খেতেই, পৌঁছাতে না পৌঁছাতেই এরূপ অর্থ প্রকাশ পায়। কেমন? যে নো সুনার হ্যাড হি রিচ দ্য স্টেশন, সেই স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতেই, বুঝতে পারছো? এমন কিছু একটা। তাহলে কেমন হয় এইগুলা? এটা হচ্ছে নো সুনার হ্যাডের পরে জাস্ট দেন হয়, ঠিক আছে? জাস্ট নো সুনার হ্যাডের পরে দেন হয়, জাস্ট নো সুনার হ্যাডের পরে দেন হয় এবং স্কার্সলি হ্যাড এবং হার্ডলি হ্যাডের পরে হোয়েন হয়। এটা মনে রাখতে হবে কিন্তু, হ্যাঁ? অনেক সময় দেয়া থাকে দেন হোয়েন, অনেক সময় দেয়া থাকে না। এটা তোমাকে বসাতে হবে, মনে রাখতে হবে, কেমন? ঠিক আছে। তাহলে নো সুনার হ্যাডের পরে দেন, নো সুনার হ্যাডের পরে দেন, নো সুনার হ্যাডের পরে দেন এবং স্কার্সলি হ্যাড এবং হার্ডলি হ্যাডের পরে হোয়েন হয়। দেখো, এগুলো প্র্যাকটিসের মাধ্যমে মনে থাকবে ভাইয়া, বুঝতে পারছো? এখন এত টেনশন করার কোনো প্রয়োজন নেই। এগুলো সব মনে থাকবে তোমার। তাহলে দেখো, নো সুনার হ্যাড, নো সুনার হ্যাডের পরে কি? সাবজেক্ট প্লাস V3 প্লাস দেন প্লাস পাস্ট ইনডিফিনিট হয়। ঠিক আছে? ওকে। যেমন দেখো, নো সুনার হ্যাড হি রিচড দি স্টেশন। দেখো এখানে নো সুনার হ্যাড আছে, তারপর হি রিচড দি স্টেশন, সাবজেক্ট আছে হি, V3 আছে রিচড দি স্টেশন, দেন। তাহলে আমরা এটার কিছু এক্সাম্পল দেখি, হ্যাঁ? এক্সাম্পল দেখি, তাহলে আমাদের এটা ক্লিয়ার হয়ে যাবে। খুবই সহজ এটা। দেখো, নো সুনার হ্যাড আছে হি, নো সুনার হ্যাড হি রিচড দি স্টেশন, অর্থাৎ কি জানো? যে সে স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতেই দি দেন দি ট্রেন লেফট, ট্রেনটা ছেড়ে চলে গেল, গিয়েছে। ওকে? এখন এই জায়গায় খুব সহজভাবে দেখা যায় যে দেন এর পরে আমাকে পাস্ট ইনডিফিনিট বসাতে হবে। পাস্ট ইনডিফিনিট কি? সাবজেক্ট প্লাস V2, এই যে সাবজেক্ট দ্য ট্রেন লেফট। সহজ। হার্ডলি হ্যাড উই স্টার্টেড টু উইট হোয়েন দি ইলেকট্রিসিটি ওয়েন্ট অফ। এখানে সহজভাবে দেখো, হার্ডলি হ্যাড হুই স্টার্টেড টু উইন, এই জায়গায় সহজভাবে দেখো, হার্ডলি হ্যাড আছে, সাবজেক্ট উই আছে, V3 স্টার্টেড আছে, হোয়েন টু ইট এটা হচ্ছে তোমার এক্সেট্রা, তারপর হোয়েন আছে, তারপর কি পাস্ট ইনডিফিনিট করতে হবে, দ্য ইলেকট্রিসিটি সাবজেক্ট ওয়েন্ট, তোমার হচ্ছে V2 অফ ওয়েন্ট অফ। সহজ। যে এর অর্থ এমন আসে যে আমি খাওয়া শুরু করতে না করতেই কারেন্ট চলে গেছে, কারেন্ট চলে গিয়েছিল, তাই তো? সহজ। আরেকটা রুলস আছে আজকের জন্য, দো বা অলদো, এর অর্থ হচ্ছে যদিও। এটা আরও সহজ। যেমন দো বা অলদো এর পরে মধ্যে এমন হয় কি যে প্রথম বাক্য এবং দ্বিতীয় বাক্যের মধ্যে টেন্সটা সমান হয় কিন্তু অর্থটা বিপরীত হয়। দো বা অলদো এর পর প্রথম বাক্য এবং দ্বিতীয় বাক্য যেটা হয়, টেন্সটা সমান হয়, একই টেন্স হবে কিন্তু অর্থটা হবে বিপরীত। ওকে? অর্থটা হবে বিপরীত অর্থ প্রকাশ করবে। যেমন দেখো, দো যদিও, বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, বাংলাদেশ ছোট একটা দেশ, বাট ইট হ্যাজ মেনি বিউটিফুল প্লেস, বাংলাদেশ ছোট দেশ হলেও এটার অনেক সুন্দর জায়গা রয়েছে। দেখো এখানে বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, এটা প্রেজেন্ট ইনডিফিনিট আছে, এই জন্য পরেরটাও প্রেজেন্ট টেন্সে করছে, প্রথমেরটা প্রেজেন্ট টেন্স আছে, পরেরটাও প্রেজেন্ট টেন্সে করা হয়েছে। যেমন দেখো, আই ওয়ার্কড হার্ড অলদো, আমি কঠোর পরিশ্রম করেছিলাম, অলদো যদিও, আই ওয়াজ ইল, আমি অসুস্থ ছিলাম, তাই না? দেখো এখানে আই ওয়াজ ইল আছে, আই ওয়ার্কড হার্ড অলদো আই ওয়াজ ইল। এখন
এই জায়গায় ওয়ার্কড হার্ড যেহেতু আছে, এটা যদি পাস্ট টেন্সে আছে, এইজন্য আমি এখানে পাস্ট টেন্স করেছি। আই ওয়াসিল যদিও আমি কঠোর পরিশ্রম করেছিলাম। এই দেখো, এই জায়গায় আমি একটু ভুল বলতেছি। আমি কঠোর পরিশ্রম করেছিলাম যদিও আমি অসুস্থ ছিলাম। অর্থাৎ আমি অসুস্থ থাকা সত্ত্বেও আমি কঠোর পরিশ্রম করেছিলাম। দো যদিও দি পেন রাইটস ওয়েল কলমটি ভালো লেখে। ইট ইজ ভেরি কস্টলি। যদিও কলমটা ভালো লেখে তবু এটা অনেক দাম। ওকে? আমাদের কিন্তু শেষ ১০ টা রুলস শেষ। আমরা এরপরে আর ১০ টা রুলস পড়ব। তারপরে ইনশাআল্লাহ আমাদের অনেক পরিমাণে কমপ্লিটিং সেন্টেন্স প্র্যাকটিসের মাধ্যমে আমাদের পুরো কোর্সটা শেষ হয়ে যাবে। সরি, এই পুরো টপিকটা শেষ হয়ে যাবে। আমরা জাস্ট অনলি আর ১০ টা রুলস পড়ব। তারপরে আমাদের ২০২৩, ২২ থেকে শুরু করে ১৮, ১৯, ১৬, ১৭ যতগুলো বোর্ড পসিবল করার সবগুলো ইনশাআল্লাহ পড়া শেষ করব। দেন আমরা নেক্সট টপিকে যাব। তোমরা যারা ভর্তি হন এই কোর্সে দ্রুত ভর্তি হয়ে যাও। জুলাইয়ের ১ তারিখ থেকে ক্লাস শুরু হচ্ছে ইনশাআল্লাহ। কোর্সে অনেক, অনেক কিছু পাবা এবং ইনশাআল্লাহ অনেক ভালো লাগবে।